গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, বিগত কয়েকটা ক্লাস ধরে আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সেখান থেকে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? একদিকে যেমন আমরা প্রাকৃতিক অঞ্চল সম্পর্কে জেনেছিলাম বা প্রাকৃতিক বিভাগগুলি সম্পর্কে জেনেছিলাম, ঠিক তেমনি আঞ্চলিক ভূগোলেও কিন্তু আমরা ভারতের শিল্প এবং গত ক্লাসে আমরা ভারতের জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? আমরা যখন প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলি কি কি ছিল তোমাদের মনে আছে? বলো তো, প্রাকৃতিক ভূগোলে কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম? ভেরি গুড। প্রাকৃতিক বিষয় বলতে ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের প্রশাসনিক বিভাগ এবং ভারতবর্ষের চারিদিকে যে দেশগুলি রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম, তাই না? আর আঞ্চলিক ভূগোলে আমরা কি জেনেছিলাম? বিভিন্ন শিল্প সম্পর্কে, ভারতের কৃষিকাজ সম্পর্কে জেনেছিলাম, লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে জেনেছিলাম, বস্ত্রবয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মোটর গাড়ি শিল্প প্রভৃতি শিল্প নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং গত ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো ভারতের জনসংখ্যা সম্পর্কে, তাই তো? আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের ওই ভারত যে চ্যাপ্টারটা রয়েছে পঞ্চম অধ্যায়, সেই চ্যাপ্টারের একটি অংশ, সেটি হলো নগরায়ন। আমরা এখানে কি জানবো? জানবো নগরায়ন কাকে বলে, ভারতে কয়েকটি যে বড় নগর রয়েছে বা শহর রয়েছে বা মেগা সিটি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এই শহর নগর কেন গড়ে ওঠে বা বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এই নগর শহরগুলি, সেগুলো সম্পর্কেও কিন্তু আজকের আমাদের এই ক্লাসটা। তার আগে গত ক্লাসে আমরা পড়েছিলাম জনসংখ্যা ভারতের, সেখান থেকে দেখি তোমাদের কেমন পড়া মনে আছে। স্টুডেন্ট বলো তো, এই যে জনগণনা এই কথাটা কিভাবে এসেছে বলতে পারবে? বলো। ভেরি গুড। আদিমশুমারি কথাটা থেকে কিন্তু জনগণনাটা এসছে। এই আদিমশুমারি একটি উর্দু শব্দ। আদম শব্দের অর্থ কি বলতো? জন বা মানুষ, তাই না? আর এই যে সুমারি, সুমারি শব্দের অর্থ হলো গণনা করা। তাহলে এই আদিম সুমারি কথাটি একসাথে নিয়েই কিন্তু তৈরি হয়েছে জনগণনা। এবারে ভারতবর্ষ প্রথম জনগণনা হয়েছিল কবে? তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলো কবে? ভেরি গুড। 1871 সালে কিন্তু ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল এবং শেষ যে জনগণনা ভারতে হয়েছে সেটি কত সালে? 2011 সালে, তাই না? তাহলে আমরা কি দেখছি যে প্রথম জনগণনা 1871 এবং লাস্ট যে জনগণনা ভারতে হয়েছে সেটি 2011 এ হয়েছে। এই যে জনগণনা, এই জনগণনা কত বছর অন্তর হয় বলতো ভারতে? ভেরি গুড। জনগণনা হয় কিন্তু প্রতি 10 বছর অন্তর, তাই না? তাহলে 2011-তে জনগণনা হয়েছে, তাহলে লাস্ট তো 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত কিন্তু সেই জনগণনাটা বর্তমানে হয়নি। ঠিক আছে? তাহলে তোমরা এখানে 3টি পয়েন্ট কিন্তু মনে রাখবে। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে যে জনসংখ্যা যেমন বাড়ছে, এর ফলে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। সেই ভারতবর্ষ কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তোমরা মনে করো? 1 নম্বর বলো, জনসংখ্যা বাড়লে কি সমস্যা হয়? ভেরি গুড। কৃষি জমি, বনভূমি, পানীয় জল ইত্যাদি কিন্তু হ্রাস পায়। জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদা মেটানোর জন্য কিন্তু বনভূমি কেটে কৃষিক্ষেত্র তৈরি করতে হয়, থাকবার জন্য মানুষের ঘরবাড়ি নির্মাণ করতে হয়, ফলে বনভূমি বা কৃষি জমি কিন্তু ধ্বংস হচ্ছে, তাই না? অপরদিকে পানীয় জলও কিন্তু হ্রাস পাচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির কারণে। আর কি হচ্ছে? মানুষের দিনের পর দিন অপুষ্টি বা অনাহার ইত্যাদি দেখা দিচ্ছে। উন্নত দেশ এবং গরিব দেশের মধ্যে যে ফারাকটা রয়েছে সেটি কিন্তু বর্তমানে আরো বেশি করে প্রকট হচ্ছে বা দেখা দিচ্ছে, তাই না? আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো, যেসব দেশগুলি ধীরে ধীরে উন্নতি করছে, জনসংখ্যার প্রবল চাপে তাদের যে উন্নয়নটা, সেই উন্নয়নটা কিন্তু অনেকাংশে কি হয়? গতি কমে যায় উন্নয়নের, তাই না? আচ্ছা তাহলে আমরা কি জানলাম? যে জনসংখ্যা বৃদ্ধির কারণে কিছু
সমস্যা সম্পর্কে। স্টুডেন্ট, আমরা পড়েছিলাম যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন পড়েছিলাম তো। বলতো এই ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? তোমরা তোমাদের নিজেদের মতো করেই বলো। ভেরি গুড। যে ভবিষ্যতে প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি না করে বর্তমানে যে সম্পদগুলো পৃথিবীতে রয়েছে সেগুলোতে আমরা যথেচ্ছ ব্যবহার না করে ভবিষ্যতের জন্য যদি সঞ্চিত করে রাখার মাধ্যমে আমাদের যে চাহিদা মেটাই, সেটাকে আমরা কি বলবো? ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ পরিবেশে অনেক রকম সম্পদ রয়েছে যেগুলি গচ্ছিত, পুনরায় ফিরে আসে না। হয়তো খনিজ শিল্প, খনিজ সম্পদ এগুলো কিন্তু ফিরে আসে না। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে, যাতে আমাদের মতো তারাও ভবিষ্যতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তাই না? এই ভবিষ্যতের কথা মাথায় রেখে যখন সম্পদকে আমরা আহ চাহিদার তুলনায় একটু কম ব্যবহার করব বা ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা সেটা ব্যবহার করব, তখন তাকে আমরা কি বলবো? ধারণযোগ্য উন্নয়ন। স্টুডেন্ট, আমরা 2011 সালে সেন্সাস পড়েছি, সেন্সাস সম্পর্কে বিস্তারিত ক্লাস নিয়েছি। বলতো সেন্সাসের মধ্যে যেমন জনসংখ্যার একটা বিবরণ থাকে, নারী পুরুষের অনুপাত থাকে, সাক্ষরতার হার থাকে, কর্মনিযুক্তি মানুষের সংখ্যাও কিন্তু থাকে। তাই তো? তোমরা আমাকে বলো যে আহ, ভারতের গড় সাক্ষরতার হার কত? ভেরি গুড, 74.04% হলো কিন্তু ভারতের গড় সাক্ষরতার হার। আর এই সাক্ষরতার হারে সব থেকে এগিয়ে রয়েছে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য? ভেরি গুড, কেরালা। কেরালা কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে অন্যান্য রাজ্যের তুলনায়। এবং ভারতবর্ষের কোন রাজ্য এই সাক্ষরতার হার সব থেকে পিছিয়ে বলতো? ভেরি গুড, বিহার। তাই না? আচ্ছা স্টুডেন্ট, আমরা এই যে জনসংখ্যা পড়ার সময় দেখেছিলাম যে ভারতের বর্তমানে জনসংখ্যা কিন্তু প্রায় 140 কোটি। কিন্তু 2011 যে সেন্সাস রয়েছে সেই সেন্সাস অনুযায়ী 121 কোটির একটু বেশি জনসংখ্যা। এই যে জনসংখ্যার বিপুল চাপ, ভারতের বিভিন্ন রাজ্য রয়েছে, তার মধ্যে কোন রাজ্যে জনসংখ্যা সব থেকে বেশি? বলো। ভেরি গুড, উত্তরপ্রদেশের জনসংখ্যা কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। আর যদি বলে মোট জনসংখ্যার বিচারে সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে, তাহলে তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, সিকিম রাজ্য কিন্তু হলো জনসংখ্যা অনেকটা কম। তাহলে উত্তরপ্রদেশ সব থেকে বেশি জনসংখ্যা থাকে এবং সব থেকে কম জনসংখ্যা থাকে কোথায়? সিকিম রাজ্যে। তাই না? স্টুডেন্ট, আমরা নারী পুরুষের অনুপাত করেছিলাম, তাই তো? বলতো এই যে নারী পুরুষের অনুপাতে এগিয়ে সব থেকে বেশি কোন কোন রাজ্য? কেরালা। ভেরি গুড। এবং নারী পুরুষের অনুপাত সব থেকে কম কোন রাজ্যে? সেটি কিন্তু হলো, বলো। বাহ, খুব ভালো বলেছো যে হরিয়ানাতে। তাই তো? আচ্ছা স্টুডেন্ট, জনঘনত্ব কাকে বলে? এটা তো তোমরা গত ক্লাসে পড়েছো। বলো তো। ভেরি গুড, কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট অঞ্চলের যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার সাথে যদি আমি সেই অঞ্চলের ক্ষেত্রমান অর্থাৎ টোটাল জায়গাটাকে বিভক্ত করি, তাহলে কিন্তু আমরা সেখানকার জনঘনত্ব পাবো। তাই তো? এবারে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য জনঘনত্ব সব থেকে বেশি? বলো। ভেরি গুড, জনঘনত্ব সব থেকে বেশি কিন্তু বিহারে। এবং দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ। যদি বলে ভারতবর্ষের মধ্যে জনঘনত্ব সব থেকে কম কোন রাজ্যে, তাহলে তোমরা কি বলবে? অরুণাচল প্রদেশ। ভেরি গুড। দেখো আমাদের দেশে রাজ্য যেমন রয়েছে তেমন কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে। তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সব থেকে জনসংখ্যা বেশি কোথায়? ভেরি গুড, নিউ দিল্লি। তাই না? এবং সব থেকে কম কিন্তু রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল জনসংখ্যা বিচারে কম রয়েছে বা জনঘনত্ব কম রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু স্টুডেন্ট এই যে জনসংখ্যা, জনঘনত্ব ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। তাই তো? তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ।
তোমরা গত ক্লাসের পড়া ঠিকঠাক মনে রেখেছো বা তোমরা বাড়িতে রিভিশন দিয়েছো। ভেরি গুড। স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নগরায়ন। নগরায়ন মানে তোমরা বুঝতেই পারছো, শহর বা নগর কিভাবে গড়ে উঠছে। দিনের পর দিন যত দিন যাচ্ছে তত কিন্তু ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা উন্নতি লাভ করছে এবং মানুষ কিন্তু শহরমুখী হচ্ছে গ্রাম থেকে। তাদের উন্নত জীবনটাকে বা উন্নত জীবন ধারণ করার জন্য তারা কিন্তু শহরমুখী হচ্ছে এবং শহর কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং জনসংখ্যাও কিন্তু বিপুলভাবে বেড়ে চলেছে কোথায়? এই শহরগুলিতে। তাহলে প্রথমে আমরা কি জানবো? যে নগরায়ন কাকে বলে, শহর গড়ে ওঠার কারণ, শহরের কি কি সমস্যা রয়েছে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। নগরায়ন। নগরায়ন হলো সভ্যতার সব থেকে উন্নত পর্যায়। আমরা যে সভ্যতায় রয়েছি সেই সভ্যতার সব থেকে যে উন্নত পর্যায়ে রয়েছে সেটি কিন্তু হলো নগরায়ন। প্রথমে মানুষ স্থায়ীভাবে বসবাস করে তৈরি করে কি? প্রথমে গ্রাম তৈরি হয়, তাই না? সেই গ্রাম কিন্তু কর্মধারার উন্নতির সাথে সাথে শহর, নগর, মহানগর, মেগা সিটি বা পৌরপুঞ্জতে কিন্তু পৌঁছায়। তাহলে একটা কথা তোমরা মাথায় রাখবে যে শহর, নগর, মেগা সিটি, মহানগর এগুলো কিন্তু একটা বিষয় নয়। জনসংখ্যা অনুযায়ী শহর, নগর, মহানগর ইত্যাদি কিন্তু ভাগ করা হয়। ঠিক আছে? তাহলে প্রথমে যখন মানুষ স্থায়ীভাবে বসবাস করে সে যেকোনো স্থানে হোক সেটি কিন্তু গ্রাম হিসেবে পরিচিত পায় এবং ধীরে ধীরে তার কর্মধারা উন্নতির মাঝে সেই অঞ্চলটি কিন্তু শহরে পরিণত হয়। তাই তো? আচ্ছা, ভারতের আদিমশুমারি অনুযায়ী শহরের সংজ্ঞা। শহর কাকে বলবো? 1971 সালে আদিমশুমারি অনুযায়ী কোনো অঞ্চলকে শহর বলা যাবে তখন যখন অঞ্চলটি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটির দ্বারা পরিচালিত হবে। এটি যদি হয় তখন তাকে আমরা শহর বলবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? অঞ্চলটির ন্যূনতম জনসংখ্যা হবে 5,000 জন। তাহলে শহর আমরা কাকে বলবো? যে অঞ্চলটা কিন্তু মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তারপরে নোটিফাইড টাউন, ক্যান্টনমেন্ট বোর্ড ইত্যাদি দ্বারা কিন্তু পরিচালিত হবে, তাকে কিন্তু আমরা শহর বলবো। এবং দ্বিতীয় আরেকটা কারণ কি? যে অঞ্চলটিতে ন্যূনতম যে জনসংখ্যা সেটিতে হবে কতজন? 5,000 জন। 2 এর এ এটা। দেখো এই যে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, সভ্যতার সব থেকে উন্নত পর্যায়ে কিন্তু এই শহর। আচ্ছা, তারপরে বি রয়েছে দেখো 2 এর, জনসংখ্যার ঘনত্ব হবে 400 জন পার বর্গ কিমি। স্টুডেন্ট, তোমাদের মনে আছে যখন জনঘনত্ব আমি তোমাদের পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ভারতের গড় জনঘনত্ব কত? বলো। ভেরি গুড। ভারতের গড় জনঘনত্ব হচ্ছে 382 জন পার বর্গ কিমি। তাই তো? তাহলে এখানে শহর কিভাবে তৈরি হবে? যেখানে যে ঘনত্ব, জনসংখ্যার যে ঘনত্ব সেই ঘনত্ব হবে কিন্তু 400 জন। অর্থাৎ 400 জনের কম কিন্তু হবে না, 400 জন। এবং সেই অঞ্চলটিতে জনসংখ্যা কত হতে হবে? 5,000 জন। দুটো ক্রাইটেরিয়া হলো। 3 নম্বর ক্রাইটেরিয়া কি? শহর কাকে বলবো আমরা? অঞ্চলটির মোট কর্মক্ষম মানুষ বা পুরুষ জনসংখ্যার 75% কিন্তু কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজের সাথে যুক্ত থাকবে। দেখো গ্রামাঞ্চলে হয় কৃষিকাজ, তাই তো? শহরতলির কিছু কিছু অংশেও হয় কৃষিকাজ, অর্থাৎ শহর থেকে যে কাছাকাছি অঞ্চলগুলো। কিন্তু শহরের মধ্যে কিন্তু কৃষিকাজ হয় না। সেখানে কি হয়? বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রি তৈরি হয় এবং বেশিরভাগ মানুষ কিন্তু কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকে। তাহলে তোমরা 3টে কারণ জানলে আশা করি। কাকে তোমরা শহর বলবে? প্রথমে কি বলবে? যে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন ইত্যাদি দ্বারা কিন্তু সেই স্থানটা পরিচালিত হবে। জনসংখ্যা 5,000 জনের বেশি হবে আর জনসংখ্যার ঘনত্ব কত হবে? 400 জন পার বর্গ কিমি। এবং 3 নম্বর যে পয়েন্টটা, যে সেই অঞ্চলের যে জনসংখ্যা থাকবে তার 75% কিন্তু কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজের সাথে যুক্ত থাকবে, তখন তাকে আমরা কি বলবো? শহর। আশা করি তোমরা বুঝতে পেরেছো শহর কাকে বলবো। দেখো 2001 সালে এই শহরের সংজ্ঞায় কিন্তু সামান্য পরিবর্তন করা হয়। কি দাঁড়াচ্ছে সেই পরিবর্তন করে সংজ্ঞাটা? উপরে উল্লেখিত 1971 সালের সংজ্ঞার 1 নম্বর পয়েন্টের বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত শহরকে বলা হয়
স্ট্যাটুটরি শহর। অর্থাৎ কি বলছে, এই যে কর্পোরেশন, তারপরে মিউনিসিপ্যালিটি, এই যে অঞ্চলগুলো, এটা ছিল কি 1 নম্বর পয়েন্ট। এইগুলোকে সাথে সম্পর্কযুক্ত শহরকে কি বলা হচ্ছে? স্ট্যাটুটরি টাউন বা স্ট্যাটুটরি শহর। এই শহরগুলি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের আইন দ্বারা কিন্তু স্বীকৃত থাকবে। 2 নম্বর কি? উপরে উল্লেখিত 1971 সালের সংজ্ঞায় 2 নম্বর পয়েন্টের সাথে সম্পৃক্ত শহরকে বলা হয় সেন্সাস শহর। অর্থাৎ 2 নম্বর কি রয়েছে? যে 5,000 জনের বেশি লোক থাকবে এবং জনসংখ্যার ঘনত্ব কত থাকবে? 400 জন পার বর্গ কিমি। এই ক্রাইটেরিয়া যখন ফলো করা হবে তখন তাকে কি বলা হবে? সেন্সাস শহর। ঠিক আছে? এগুলি কিন্তু সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা পরিচালিত নয়। ঠিক আছে? তাহলে তোমরা কি কি জানলে? জানলে যে শহর কাকে বলে, তাই তো? এরপরে কি রয়েছে দেখো স্টুডেন্ট, শহর বা নগর গড়ে ওঠার কারণ। কোনো একটা অঞ্চল সেটা প্রথমে গ্রাম হিসেবেই স্বীকৃত হয়, ধীরে ধীরে তার কর্ম ভিত্তিতে বা কাজের সম্প্রসারণের ভিত্তিতে সেই স্থান কিন্তু শহরে পরিণত হয়, তাই তো? এটা আমরা একটু আগে জানলাম। তাহলে প্রাথমিক অবস্থায় একটি বা দুটি কারণে শহর কিন্তু গড়ে ওঠে, পরে আরো অন্যান্য কারণগুলি সেখানে এসে উপস্থিত হয় এবং শহরকে কিন্তু তারা প্রতিষ্ঠা লাভ করে বা শহরকে প্রতিষ্ঠিত করে। আমরা শহর বা নগর গড়ে ওঠার কারণ 3টি ভাগে ভাগ করেছি। কি কি? নাম্বার 1 কি? অর্থনৈতিক কারণ। নাম্বার 2 রাজনৈতিক কারণ এবং নাম্বার 3 হচ্ছে কিন্তু সাংস্কৃতিক কারণ। দেখো এই যে শহর বা নগর কিন্তু গড়ে উঠেছে, আমরা এই যে 3টি ধাপ রয়েছে, 3টি ধাপ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তারপরে লাস্টে কিন্তু আমরা আলোচনা করব এই যে এত বড় বড় শহর নগর ভারতবর্ষে গজিয়ে উঠছে বা তৈরি হচ্ছে, এর ফলে বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো সম্পর্কেও কিন্তু জানব। প্রথমে দেখব অর্থনৈতিক কারণ। শহর বা নগর গড়ে ওঠার পিছনে কি কি অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাজ করে? প্রাথমিক উৎপাদন, শিল্পের অকৃষিজ কাঁচামাল, শক্তি সম্পদ সংগ্রহের জন্য শহর গড়ে ওঠে। তাহলে কোনো শিল্পের কাঁচামালকে ভিত্তি করে কিন্তু শহর গড়ে ওঠে। সেটি কেমন হতে পারে? দেখো কাঁচামাল মানে কিন্তু ওই যে খনিজ উত্তোলন, কয়লা হতে পারে, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, এগুলো হতে পারে। আবার প্রাথমিক কাঁচামাল কি হতে পারে? মৎস্য হতে পারে, মাংস হতে পারে, তাই না? তাহলে উদাহরণ হিসেবে কি বলা যায়? দেখো রয়েছে মৎস্য কেন্দ্র, শঙ্করপুর, এর্নাকুলাম, মছলিপত্তনম, এই যে কয়েকটি স্থানের নাম বললাম, এগুলো কিন্তু এই মাছ বা মৎস্যকে কেন্দ্র করে কিন্তু শহর গড়ে উঠেছে। তাহলে সেখানকার মানুষরা সমুদ্র তীরবর্তী অঞ্চলের লোক, সেখানে মাছ আহরণের মাধ্যমে তারা কিন্তু তাদের জীবিকা অর্জন করছে। ঠিক আছে? নাম্বার 2 কি হচ্ছে? খনিজ উত্তোলন কেন্দ্র, যেমন রানীগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, রানীগঞ্জ, তারপরে ঝরিয়া, নোয়ামুন্ডি, ঘাটশিলা, কোলার, এগুলো কিন্তু সবই খনি উত্তোলন কেন্দ্র হিসেবে কিন্তু শহর হিসেবে গড়ে উঠেছে। তৈল উত্তোলক কেন্দ্র, যেমন ডিগবয়, অ্যাঙ্কলেশ্বর, এগুলো কিন্তু সবই তৈল উত্তোলন কেন্দ্র হিসেবে বর্তমানে স্বীকৃত। দেখো তোমরা ছবিতে, খনিকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য মানুষ তাদের কাজের সুযোগ বাড়ে। ফলে এই অঞ্চলে কিন্তু খনিকে কেন্দ্র করে বা কয়লা হতে পারে সেটি, তামা, সোনা ইত্যাদিকে কেন্দ্র করে শহর গড়ে ওঠে। তাহলে 1 নম্বর কি হলো? প্রাথমিক উৎপাদন। 2 নম্বর কি হলো? শিল্পকর্ম। ভেরি ইম্পর্টেন্ট। শিল্প কাজকে কেন্দ্র করে কিন্তু শহর বা নগর কিন্তু ভারতবর্ষে অনেক জায়গায় কিন্তু গড়ে উঠেছে। কারখানা ও উন্নত পরিবহনযুক্ত স্থানগুলিতে শিল্পের জন্য শহর গড়ে ওঠা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। যেমন কি রয়েছে? আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর। কি বলতো? দুর্গাপুর, আসানসোল, এই দুটি কিন্তু হলো গুরুত্বপূর্ণ শিল্প শহর। দেখো এই যে অঞ্চল দুটো বললাম, এখানে কিন্তু জনসংখ্যা চাপ যথেষ্ট বেশি এবং ক্রমাগত উন্নতির ফলে এটি কিন্তু শহর থেকে মেগা সিটিতে পরিণত হয়েছে। অর্থাৎ জনসংখ্যা কিন্তু শহরের থেকেও বেশি ছাপিয়ে গেছে। আর কি কি রয়েছে? ভিলাই, জামশেদপুর, আহমেদাবাদ, বেঙ্গালুরু, টিটাগড়, ভাটপাড়া, ট্যাংরা, শান্তিপুর, সবই কিন্তু হলো শিল্পকর্মের জন্য বিখ্যাত এবং শহর গড়ে ওঠার কারণে
এই শিল্প কেন্দ্র কিন্তু বিস্তারভাবে হাত রেখেছে। দেখো এই যে জামশেদপুর, বলতো জামশেদপুর আহ, যে শিল্প লৌহ ইস্পাত কারখানা কবে প্রতিষ্ঠা হয় এবং কে প্রতিষ্ঠা করেন? এটা কিন্তু তোমরা ভারতের শিল্প পড়ার সময় পড়েছিলে। বলো। ভেরি গুড। জামশেদজি টাটা 1907 সালে কিন্তু এটি গড়ে তুলেছিলেন, তাই তো? আচ্ছা, এরপর রয়েছে দেখো ব্যবসা বাণিজ্য। ব্যবসা ও পণ্য লেনদেন কাজের জন্য দোকান, বাজার, গুদাম যুক্ত শহর, নগর গড়ে ওঠে। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, এগুলো কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, কারণ এখান থেকে কিন্তু আহ, বিদেশে বিভিন্ন দ্রব্য রপ্তানি করা হয়। ঠিক আছে? এবং আমদানিও কিন্তু বিদেশ থেকে করা হয় এইসব বন্দরের মাধ্যমে। তাই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে কি কলকাতা, মুম্বাই, চেন্নাই কিন্তু বিখ্যাত শহর রূপে কিন্তু গড়ে উঠেছে। তাহলে এই যে আহ, বললাম যে প্রধান দুটো তিনটি কারণ থাকে কোনো একটি শহর গড়ে ওঠার পিছনে, তারপরে কিন্তু আরো অনেক কিছু কারণ যুক্ত হয়ে সেটাকে শহর হিসেবে প্রতিষ্ঠা করে। দেখো কলকাতা শহর, বন্দর 1 নম্বর পয়েন্ট, তাই না? এছাড়া কি রয়েছে? পরিবহন ব্যবস্থা উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত, তাই না? কর্মসংস্থান রয়েছে কলকাতাতে, বিভিন্ন বড় শিল্প কারখানাও কিন্তু গড়ে উঠেছে। ফলে কলকাতা কিন্তু শহরে পরিণত হয়েছে। জাতীয় বাণিজ্য কেন্দ্র কোথায়? শিলিগুড়ি, গুয়াহাটি, এগুলো কিন্তু রয়েছে জাতীয় বাণিজ্য কেন্দ্র। নাম্বার 4 রয়েছে দেখো পরিবহন। যাত্রী ও পণ্য পরিবহনের জন্য এই শহরগুলি উপকূল, রেল, সড়কপথের পাশে সংযোগস্থলও গড়ে উঠেছে। বন্দর কেন্দ্র কলকাতা, মুম্বাই, তোমাদের সাথে একটু আগেই বললাম, যেগুলো কিন্তু পরিবহন ব্যবস্থাও খুবই উন্নত। অন্তর্দেশীয় কেন্দ্র পাটনা, শিলিগুড়ি, হায়দ্রাবাদ, এগুলো থেকে কিন্তু পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। ফলে এখানে এই পরিবহনকে কেন্দ্র করে আশেপাশের গ্রাম অঞ্চল থেকে কিন্তু এখানে এসে মানুষ বসবাস শুরু করে তাদের উন্নত জীবনধারা অব্যাহত রাখার জন্য, তাই তো? ফলে সেই স্থানটা জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরে পরিণত হচ্ছে। তাহলে পরিবহনও কিন্তু মানুষকে শহর গড়ে তুলতে সাহায্য করছে। দেখো এটা হচ্ছে মুম্বাই বন্দর। এই বন্দরকে কেন্দ্র করে শহর কিন্তু গড়ে উঠছে। এরপরে 2 নম্বরে হচ্ছে দেখো রাজনৈতিক কারণ। আমরা প্রথমে কি বললাম? যে বিভিন্ন অর্থনৈতিক কারণ। 2 নম্বরে রয়েছে রাজনৈতিক কারণ, প্রশাসনিক কাজকর্ম। দেখো সরকার প্রশাসনিক কাজ করতে কোনো একটি শহর কিন্তু গড়ে ওঠে। জাতীয় কেন্দ্রীয় রাজধানী যেমন নতুন দিল্লি শহর রূপে গড়ে উঠেছে। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন যে বৈদেশিক যে কেন্দ্রগুলি সেখানেই গড়ে উঠেছে এবং প্রশাসনিক কাজগুলো কিন্তু সেখান থেকেই করা হয়। আঞ্চলিক প্রাদেশিক রাজধানী মুম্বাই, কলকাতা, ভুবনেশ্বর রয়েছে। স্থানীয় যে প্রশাসনিক কেন্দ্র যেমন জেলা সদররূপে মেদিনীপুর, বর্ধমান, এসব স্থানে কিন্তু প্রশাসনিক কাজকর্মকে কেন্দ্র করে শহর বা নগর কিন্তু গড়ে উঠেছে। নাম্বার 2, দেখো এই যে ছবি, প্রশাসনিক কাজকর্ম হচ্ছে শহরে। নাম্বার 2 হচ্ছে সামরিক কাজকর্ম। সামরিক কাজকর্ম মানে হয় কি? সেনা প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ করার জন্য শহর কিন্তু গড়ে ওঠে। যেমন কি? চিতোর, কলকাতা, গোয়ালিয়র, জয়সালমীর, উদয়পুর। সামরিক প্রশিক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুন, পুনে, আম্বালা, রায়গড়, পাঠানকোট, এই যে স্থানগুলো তোমাদের বললাম আমি, এই স্থানগুলোতে কিন্তু সেনা প্রশিক্ষণকে কেন্দ্র করে শহর বা নগর গড়ে উঠেছে। আচ্ছা, আর কি কারণ রয়েছে? দেখো সাংস্কৃতিক কারণ। তাহলে 3 নম্বর যে কারণ সেটা কি? সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণের মধ্যে কি পড়ছে? ধর্মীয় কেন্দ্র। ধর্মীয় শাসন কেন্দ্র যেমন হচ্ছে লাসা, ভাটিকান সিটি, এগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে ধর্মকে কেন্দ্র করে শহর বা নগর গড়ে উঠেছে। তীর্থক্ষেত্র, সেগুলোকে কেন্দ্র করেও কিন্তু শহর বা নগর গড়ে ওঠে। যেমন মক্কা, মদিনা, রোম, ভারতবর্ষের কোথায় কি রয়েছে? পুরী, বারাণসী, তিরুপল্লী, অমৃতসর, এগুলো কিন্তু সবই তীর্থক্ষেত্র, তাই না? আর কি রয়েছে? ঋষিকেশ, হরিদ্বার, এগুলোতে কিন্তু তীর্থক্ষেত্র। এগুলোতে এই তীর্থক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে এবং শহর বা নগর রূপে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। স্মারক কেন্দ্র, মথুরা, বৃন্দাবন, দ্বারকা, এগুলো কিন্তু
এখন বর্তমানে শহর বা নগরে পরিণত হয়েছে। স্মৃতি মন্দির যেমন তিরুপতি, পুরী, মহাবলীপুরম, বারাণসী এগুলো মহান ব্যক্তিদের স্মৃতি স্বরূপ কিন্তু গড়ে উঠেছে এবং বর্তমানে শহর বা নগর রূপে কিন্তু গড়ে উঠেছে। দেখো এই যে পুরীর জগন্নাথ মন্দির, তোমরা কেউ কখনো গেছো পুরীর জগন্নাথ মন্দিরে? গেছো। আশেপাশে কি দেখেছো? অসংখ্য লোকজন, বড় বড় বাড়ি, তাই না? তাহলে সেই স্থানটা কিন্তু বর্তমানে শহর বা নগরে পরিণত হয়েছে। সাংস্কৃতিক কার্যাবলী, সাংস্কৃতিক কার্যাবলীর মধ্যে পড়ছে উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্র, কলকাতা, দিল্লি, আলিগড়, শান্তিনিকেতন। দেখো এই যে ছবিটা দেখছো তোমরা, শান্তিনিকেতন। শান্তিনিকেতনেও কিন্তু এই আহ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে যে ইউনিভার্সিটি গড়ে উঠেছে তাকে কেন্দ্র করে কিন্তু একটি শহর বা নগর কিন্তু গড়ে উঠেছে। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসে তাদের জ্ঞান অর্জনটা করে থাকছে, তাই না? কলকাতাতেও তাই, আলিগড়েও তাই। অর্থনীতি ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে মুম্বাই, কলকাতা, এলাহাবাদ এগুলোও কিন্তু শহরের স্বীকৃতি পেয়েছে। জাদুঘর কেন্দ্র নালন্দা, রাজগীর এগুলো কিন্তু সবই বর্তমানে শহর বা নগরে পরিণত হয়েছে। আর কি রয়েছে লাস্টে? বিনোদন ও পর্যটনকে কেন্দ্র করে ভারতবর্ষে কিন্তু অসংখ্য শহর বা নগর গড়ে উঠেছে। কি কি? প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম জলবায়ু, অবসর যাপনের জন্য কোনো স্থানে বহু পর্যটনের আগমন ঘটলে সেখানে হোটেল, রেস্টুরেন্ট, বড় বড় বাড়ি নির্মাণ করে হোমস্টে থাকার ব্যবস্থা কিন্তু হয় এবং এইভাবে সেই সব স্থানে কিন্তু জনসংখ্যার চাপ বাড়ার ফলে সেগুলো কিন্তু শহর বা নগরে পরিণত হয়। তোমাদের মনে আছে যে দার্জিলিং এর কথা? দার্জিলিং কি এটা হিল স্টেশন, তাই না? এই দার্জিলিং, এই যে ছবিটা দেখছো তোমরা, এটা কিন্তু দার্জিলিং এর ছবি। দেখো কত অসংখ্য হোটেল, ঘর, রেস্টুরেন্ট কিন্তু গড়ে উঠেছে। ফলে জনসংখ্যার চাপটা বাড়ার ফলে এখানে কিন্তু শহর বা নগরে পরিণত হয়েছে। কেন যাচ্ছে ওখানে মানুষ? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, মনোরম জলবায়ু এবং অবসর যাপনের ক্ষেত্রে কিন্তু এইসব স্থানই গুরুত্বপূর্ণ। এছাড়া কি রয়েছে? সিমলা, এখানেও প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন শিল্প গড়ে উঠেছে। মসৌরি, দেখো এটা হচ্ছে নৈনিতাল। এই নৈনিতালে কিন্তু এই লেকটাকে কেন্দ্র করে চারিদিকে অসংখ্য ঘরবাড়ি, হোটেল, পর্যটন শিল্প কিন্তু গড়ে উঠেছে। এছাড়া কি রয়েছে? দীঘা। দীঘা তোমরা কেউ না কেউ গেছো, গেছো তো দীঘাতে? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। সেই দীঘাতেও কিন্তু বর্তমানে পর্যটন শিল্পকে কেন্দ্র করে কিন্তু শহর বা নগর গড়ে উঠেছে। অসংখ্য হোটেল, রেস্টুরেন্ট কিন্তু গড়ে উঠেছে এই দীঘাতে। তাহলে আমরা কি জানলাম? যে শহর বা নগর গড়ে ওঠার কারণ সম্পর্কে। স্টুডেন্ট, এতক্ষণ আমরা শহর বা নগর গড়ে ওঠার কারণ সম্পর্কে জেনেছি। এই যে শহর বা নগর গড়ে উঠছে, এর ফলে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন কিন্তু বর্তমানে হতে হচ্ছে আমাদের, তাই তো? তাহলে নগরায়নের সমস্যাগুলি কি কি সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। ভারতের প্রায় ৩১% মানুষ শহরে বাস করলেও এদেশের শহর বা নগরগুলিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু বর্তমানে হতে হচ্ছে। দেখো উন্নত দেশগুলোতে কিন্তু এই যে ৩১% লোকেরও বেশি লোক কিন্তু শহর বা নগরে থাকে। আমাদের ৩১% লোক যথেষ্ট কম। তার ফলেও কিন্তু আমাদের শহর বা নগরের যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলি হলো কিন্তু নাম্বার ওয়ান, অপরিকল্পিত নগরায়ন। দেখো শহরগুলি যেমন অপরিকল্পিতভাবে বিস্তৃত লাভ করছে, তেমনি জনসংখ্যাও কিন্তু বেড়ে চলেছে অপরিকল্পিতভাবে। একটি নগরায়নের মূল সমস্যা, তাহলে নগরায়নের মূল সমস্যা কি? অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ যেখানে সেখানে বাড়ি তৈরি করে দেওয়া, রাস্তাঘাট ঠিকঠাক বা পয় প্রণালী থেকে শুরু করে ড্রেনেজ সিস্টেমকে বন্ধ করে সেই স্থানে বাড়ির ঘর নির্মাণ করা। ফলে শহর কিন্তু একটা জঞ্জালে পরিণত হচ্ছে। যদি শহরে উপযুক্ত পয় প্রণালী ব্যবস্থা, নলের ব্যবস্থা, ময়লা যাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে সেই শহরে কিন্তু অতিরিক্ত জনসংখ্যার চাপের ফলে শহরটা দূষিত হয়, তাই না? আর এটি হলো নগরায়নের মূল একটি সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে এবং শহরের পরিবেশটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তোমরা দেখবে এখন শহর অঞ্চলে কলকাতার বিভিন্ন স্থানে গেলে যে এত গাড়ি ঘোড়া, মানুষজনের কিন্তু হাঁটার জায়গা থাকে না রাস্তাঘাটে, তাই না? তাহলে জনসংখ্যা বাড়ার সাথে সাথে পরিবেশটাও কিন্তু নষ্ট হচ্ছে। শহর ক্রমশ বাড়তে থাকার কারণে শহরতলি কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। শহর ধীরে ধীরে কিন্তু বাড়ছে। শহরতলির যে অংশ সেগুলো কিন্তু শহরের মধ্যে আস্তে আস্তে চলে আসছে। ফলে শহরতলিতে যে কৃষি জমিগুলো রয়েছে সেগুলোতে বড় বড় বিল্ডিং উঠছে। হুম,
বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, ফলে কৃষি জমির কিন্তু সমস্যা হচ্ছে। দেখো এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অপরিকল্পিত নগরায়নের একটি ছবি। দেখো যেখানে সেখানে বাড়ি করা হচ্ছে, শুধু বাড়ি আর বাড়ি, রাস্তাঘাট তেমন নেই, প্যানেলের ব্যবস্থা তেমন নেই। তাহলে নাম্বার ওয়ান আমরা কি জানলাম, যে নগরায়নের সমস্যা, অপরিকল্পিত নগরায়ন। নাম্বার দুই, মানুষের শহরমুখী প্রবণতা। দেখো ভারতের গ্রামের অর্থনীতি দুর্বল বলেই ভালো কাজের সুযোগের জন্য মানুষ কিন্তু শহরের দিকে চলে আসে, তাই না? এটি হলো প্রব্রজনের বিবর্তনের কারণ, পুশ ফ্যাক্টর যেটাকে বলা হয়। বিকশনজনিত কারণে গ্রাম থেকে মানুষ ছোট শহরে, ছোট শহর থেকে মানুষ বড় শহরে কিন্তু চলে যাচ্ছে। এতে শহরের জনসংখ্যা মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে। এই মানুষদের বেশিরভাগটাই অদক্ষ বলে শহরে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। গ্রামের মানুষ কি করছে, শহরে চলে যাচ্ছে। কেন? কাজের সন্ধানে। কিন্তু অনেক অশিক্ষিত মানুষ তারা কিন্তু শহরে পৌঁছাচ্ছে, ফলে বেকারত্বের যে সমস্যা সেটি কিন্তু সৃষ্টি হচ্ছে এবং শহরে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এটিও কিন্তু একটি সমস্যা। তাহলে নাম্বার দুই কি, যে মানুষের শহরমুখী প্রবণতা। এরপর নাম্বার তিন, পরিবহন। প্রায় সব শহরেই যাতায়াত একটা বড় সমস্যা। সেটা কলকাতা হোক, চেন্নাই হোক, মুম্বাই হোক, ব্যাঙ্গালোর হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু যাতায়াত বর্তমানে কিন্তু ব্যাপকভাবে একটা সমস্যার সম্মুখীন তৈরি হয়েছে, শহরগুলিতে বিশেষ করে, গ্রামাঞ্চলে কিন্তু নয়। শহরগুলির আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম, ফুটপাতের অভাব, সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি কিন্তু যথেষ্ট কম। ফলে শহরগুলিতে কিন্তু বর্তমানে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর পরে রয়েছে স্টুডেন্ট নাম্বার চার, বসতির সমস্যা। অধিক জনসংখ্যার কারণেই শহরে বসবাসের সমস্যা খুব বেশি। তাহলে জনসংখ্যা যদি শহরে বেশি হয়ে যায়, তাহলে কি হবে, বসবাসের সমস্যা তো দেখা দেবে। মানুষ কিন্তু বর্তমানে শহরমুখী এমন মানুষও হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন স্থানে ঘর ভাড়া নিয়ে তাদের থাকার বন্দোবস্ত করছে। ফলে জনসংখ্যার যেমন চাপ বাড়ছে, মানুষের বেকারত্ব বাড়ছে। স্বল্প পরিসর বাড়ি বা ছোট ছোট ঘর, ঠাসাঠাসি ভাবে অনেক মানুষ একসঙ্গে থাকতে বাধ্য হচ্ছে শহরে। কাজের সুযোগ যেখানে কম, বিশেষ করে বস্তি অঞ্চলে, সেখানে কিন্তু সমস্যাটা খুব বেশি হচ্ছে। আচ্ছা, সরি। তাহলে বসতির একটা সমস্যা আমরা লক্ষ্য করলাম। এরপরে আমরা কি দেখবো, যে বস্তি সমস্যা। প্রায় প্রতিটি শহরে আশেপাশের অঞ্চলে বা শহরের মধ্যে কিন্তু দেখবে বস্তি অঞ্চল রয়েছে। বড় শহরগুলির বস্তি সমস্যা কিন্তু গভীর সমস্যা। দেখা গেছে বড় শহরগুলির প্রায় 25 থেকে 30 ভাগ মানুষ বস্তিবাসী। স্বল্প পরিসর থাকার জায়গা, অস্বাস্থ্যকর পরিবেশ, পানীয় জলের সমস্যা, পয় প্রণালীর সমস্যা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলির কিন্তু নিত্যদিনের সমস্যা। দেখো এই যে শহরে অট্টালিকাগুলির পাশে ছোট ছোট কিন্তু অনেক বস্তি অঞ্চল গড়ে ওঠে, তাই না? এখানেই কিন্তু শহরের যদি 100% মানুষ থাকে, তার মধ্যে 20 থেকে 30% মানুষ কিন্তু এই বস্তি অঞ্চলে বসবাস করে। আর বস্তিতে কি হয়, স্বল্প পরিসর জায়গা, অসংখ্য মানুষ একসাথে থাকে, অস্বাস্থ্যকর পরিবেশ, সেখানে পানীয় জলের সমস্যা হয়। দেখো পানীয় জলের জন্য কিন্তু এরকম দীর্ঘ লাইন দিতে হয়। আর কি হয়, পয় প্রণালীর সমস্যা হয়। বিভিন্ন রোগের কিন্তু প্রাদুর্ভাব ঘটে কোথায়, এই বস্তি অঞ্চলে। ঠিক আছে? এরপরে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে শহরগুলিতে? শিক্ষা। শহরের অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে সকলের জন্য প্রয়োজনীয় যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তাই শহরেও নিরক্ষর মানুষের সংখ্যা কিন্তু কম নয়। শহরে যে মানুষ যারা থাকে তারা যে সবাই শিক্ষিত তা কিন্তু নয়। শহরেও কিন্তু বর্তমানে নিরক্ষরের সংখ্যা বেড়ে চলেছে। এই যে গ্রাম থেকে মানুষ আসছে, বা স্কুলগুলো তো একটা লিমিটেড স্কুল থাকে। জনসংখ্যা অতিরিক্ত চাপের ফলে সমস্ত মানুষ কিন্তু সেখানে ভর্তি হতে পারছে না। ফলে তারা বেকার থেকে যাচ্ছে, অশিক্ষার অন্ধকারে থেকে যাচ্ছে। ফলে শহরের সমস্ত মানুষ যে শিক্ষিত তা কিন্তু নয়। নাম্বার তিন, নাম্বার সাত, বিদ্যুৎ। অতিরিক্ত জনসংখ্যার কারণেই শহরে প্রায়শই বিদ্যুতের ঘাটতি দেখা যায়। দেখো যখন বিদ্যুতের চাহিদা মানুষের বেড়ে যাবে, তখন তার সাথে কিন্তু বিদ্যুতের যোগানটাও দিতে হবে। মানুষের চাহিদা, জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের চাহিদা কিন্তু শহরে বিদ্যুতের বেড়ে যাচ্ছে, কিন্তু এদিকে সেই যোগানটা কিন্তু দিতে পারছে না। ফলে নানা সময় দেখবে এই যে পাওয়ার অফ হয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, বিদ্যুতের অভাব সৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু শহরের নিত্য দিনের কিন্তু ঘটনা, তাই তো?
আচ্ছা, এরপরে নাম্বার ৮ হচ্ছে নিকাশি সমস্যা। ভারতে এমন কোন শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে কিন্তু জল নিকাশির সমস্যা নেই। অপরিকল্পিতভাবে নগর গড়ে ওঠার মূল কারণ হচ্ছে কিন্তু এই নিকাশি ব্যবস্থা। আমি ধরো যেখানে সেখানে ঘরবাড়ি বানিয়ে ফেললাম, সেখানে নিকাশি ব্যবস্থার কোনো সুযোগই থাকলো না। ফলে কি হবে? বর্ষার সময় কিন্তু সেই স্থানে জল দাঁড়িয়ে যাবে। তাই না? দেখো এরকম ভারতের প্রায় প্রতিটা শহরেই কিন্তু এরকম সমস্যার সম্মুখীন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। বর্ষাকালে নিকাশি সমস্যা আরো প্রকট হচ্ছে। বর্ষা ঋতুতে অতিরিক্ত বৃষ্টিতে মুম্বাই, কলকাতা ইত্যাদি শহরে কিন্তু দুর্ভোগ চরম আকারে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে বর্তমানে শহর বা নগর গড়ে ওঠার পেছনে কি কি সমস্যাগুলি রয়েছে। এক নজরে শহর। দেখো ১,০০,০০০ বেশি জনসংখ্যা হলো কিন্তু শহর এবং ১০,০০,০০০ বেশি জনসংখ্যা হলো মহানগর। তাহলে মহানগর কাকে বলবো আমরা? তাহলে যেখানে জনসংখ্যা ১০,০০,০০০-এরও বেশি তাকে আমরা কি বলবো? মহানগর। আর শহর বা নগর কি বলবো? যেখানে জনসংখ্যা ১,০০,০০০-এর বেশি। এরকম ভারতে কিন্তু ৫৩টি মহানগর রয়েছে। তাহলে বুঝতে পারছো যে ১০,০০,০০০-এরও বেশি মানুষ কিন্তু একটি মহানগরে থাকে। ভারতে এরকম ৫৩টি মহানগর রয়েছে। নাম্বার ১। এরপরে দেখো ২ নম্বর রয়েছে ১ কোটি বেশি জনসংখ্যার শহর হলো মেগা সিটি। তাহলে যে আ শহর বা যে অঞ্চলে ১ কোটিরও বেশি মানুষ স্থান থাকবে বা ১ কোটি মানুষ বসবাস করবে, সেখানে আমরা কি বলবো? তাকে মেগা সিটি। ভারতে মেগা সিটির সংখ্যা কিন্তু ৩ টি। কি, কি? কলকাতা, দিল্লি এবং মুম্বাই। তাহলে তোমরা মনে রাখবে মেগা সিটি কাকে বলে? যেখানে ১,০০,০০০-এর বেশি মানুষ রয়েছে। বর্তমানে ভারতে ৩টি মেগা সিটি রয়েছে। কি, কি? মুম্বাই, কলকাতা আর দিল্লি। আচ্ছা, এরপরে নাম্বার ৩ রয়েছে দেখো, মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর ও মেগা সিটি। তাহলে ভেরি ইম্পোর্টেন্ট যদি তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায় ভারতের বৃহত্তম মহানগর ও মেগা সিটি কোনটি? তাহলে তোমরা কি লিখবে উত্তরে? মুম্বাই। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো মহানগর সম্পর্কে। আজকে আমরা এটুকুর মাধ্যমে নগরায়ণ সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে পরীক্ষায় আসে এমন কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? তোমরা সেটি কিন্তু লক্ষ্য রেখো। ১. মহানগর কাকে বলে? বলো, এক্ষুনি বললাম। ভেরি গুড। ১০,০০,০০০-এর বেশি জনসংখ্যা থাকলে তাকে আমরা কি বলবো? মহানগর। নাম্বার 1। এরপরে রয়েছে দেখো নাম্বার 2, বর্তমানে ভারতে কয়টি মহানগর রয়েছে? বলো। ভেরি গুড, ৫৩টি মহানগর রয়েছে, তাই তো? নাম্বার ৩, ভারতে মেগা সিটির সংখ্যা কয়টি ও কি, কি? ৩টি। কি, কি? মুম্বাই, কলকাতা আর নিউ দিল্লি, তাই তো? আচ্ছা, ৩ নম্বর হয়ে গেল। নাম্বার ৪, ভারতের বৃহত্তম মহানগর ও মেগা সিটির নাম কি? বলো। ভেরি গুড, ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই। শিল্পকর্মকে কেন্দ্র করে কোন কোন বিখ্যাত শহর গড়ে উঠেছে? শিল্পকর্মকে কিন্তু জামশেদপুর, দুর্গাপুর, টিটাগড়, ডিব্রুগড়, তাই না? এগুলো সবই কিন্তু শিল্পকর্মকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে। নাম্বার ৬, বিনোদন ও পর্যটনকে কেন্দ্র করে কোন কোন বিখ্যাত শহর গড়ে উঠেছে? ভেরি গুড, দার্জিলিং, মুসৌরি, সিমলা, কুলু, তারপরে নৈনিতাল, তাই না? এগুলো সবই হলো কিন্তু বিনোদন ও পর্যটন কেন্দ্র এবং এগুলিতে বর্তমানে ১,০০,০০০ বেশি মানুষ কিন্তু বসবাস করছে। তাই এগুলোকে আমরা কি বলবো? শহর। এরপরে নাম্বার ৭ রয়েছে দেখো নগরায়নের সমস্যাগুলি কি, কি? বা নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। এটা কিন্তু ৫ নম্বরের পরীক্ষায় আসবে। তাহলে সমস্যাগুলো কি আমি একটু তোমাদের আগেই বলেছি, তাই না? পানীয় জলের সমস্যা, পয় প্রণালীর সমস্যা, যাতায়াতের সমস্যা ইত্যাদি সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরে আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ভারতের যে পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব।
সেখানে আমরা কি দেখব? পরিবহনে রেলপথ, সড়কপথ, আকাশপথ, স্থলপথ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস।